আজ উদযাপিত হলো মহান বিজয় দিবস। এবারের বিজয় দিবসটি একটু অভিনব, একটু চমকপ্রদ, একটু বিস্ময়কর। আমার জীবদ্দশায় গত 53 বছরে এরকম বিজয় দিবস আর কখনো দেখিনি। এবারের বিজয় দিবসে জয় বাংলা ধ্বনি উচ্চারিত হতে দেয়া হয়নি। এবারের বিজয় দিবসে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের কর্মীরা বিজয় দিবসে ফুল দিতে গেলে সাভারের স্মৃতিসৌধের সামনে তাদের 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের সামনে মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগের 3 জন কর্মীকে নির্যাতন করা হয়েছে। এবারের বিজয় দিবসে কোনো সামরিক কুচকাওয়াজ ছিল না। এবারের বিজয় দিবসে কোনো ধরনের মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হয়নি। এবারের বিজয় দিবসে অনেক নেতার ছবি সামনে রেখে বিজয় মিছিল করা হয়েছে, কিন্তু সেখানে মুক্তিযুদ্ধের যিনি মহানায়ক সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি শোভা পায়নি। এমন বিজয় দিবস এই জাতি আর কোনোদিন প্রত্যক্ষ করেনি। কিন্তু কথা হলো, এই বিজয় দিবস কি আসলেই বাংলাদেশের বিজয় দিবস? এবারে এই বয়ানটিও খুব জোরে সরে উঠেছে। আমাদের ইউটিউবের পণ্ডিতেরা কেউ কেউ বলা শুরু করেছেন 1971 সালের 16 ডিসেম্বরে নাকি বাংলাদেশের বিজয় দিবস হয়নি। তাদের যুক্তি হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী এই দিনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে। জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের জেনারেল নিয়াজি। সেখানে বাংলাদেশ কোথায়, মুক্তিযুদ্ধ কোথায়? সেই বিজয় তো অবশ্যই ভারতের বিজয়। তারই বয়ানের একটি উচ্চারণ আমরা পেলাম আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটে। তিনি সেখানে লিখেছেন ভারতের বিজয় দিবস। এই দিবসে ভারতের সেনাদের কৃতিত্বের কথা বলেছেন, কিন্তু তিনি বাংলাদেশের বিজয় দিবসের কথা উল্লেখ করেননি। 16 ডিসেম্বর তাহলে আসলে কার বিজয় দিবস? এই প্রশ্নটি এবারে অনেকের কাছেই ঘুরপাক খাচ্ছে, কিন্তু খুব সহজ এই প্রশ্নের উত্তরটি জেনেও অনেকে না জানার ভান করছে, আর অনেকে আসলে জানেই না পুরো ব্যাপারটা কি ছিল। 16 ডিসেম্বরে বাংলাদেশের যে মুক্তি সেনারা তারা দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ করছিল। এস ফোর্সের অধিনায়ক শফিউল্লাহ, জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান, কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফ, তারা কেউ সেদিন ঢাকায় ছিলেন না। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি উসমানী, তিনি ছিলেন তখন সিলেটে। কিন্তু তাৎক্ষণিকভাবে পাক বাহিনী আত্মসমর্পণ করবে এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, এবং পাক বাহিনী তাদের নিরাপত্তার স্বার্থে চাইল যে তারা যেন ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে পারে, কারণ তাদের ভয় ছিল যে অত্যাচার তারা বাংলাদেশের মানুষের উপর করেছে, বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে তাদের নিরাপত্তা আদৌ থাকবে কিনা সেই সন্দেহটি তাদের মধ্যে খুব বেশি ছিল। কারণ মুক্তিযুদ্ধের এই 9 মাস তারা বাংলাদেশের আনাচে কানাচে যে অবর্ণনীয় অত্যাচার করেছেন, 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জত এবং হাজারো বুদ্ধিজীবীদের প্রাণ সংহারের মধ্য দিয়ে তারা যে অত্যাচারের নীল নকশা বাস্তবায়ন করেছিল, তার প্রতিবাদ হচ্ছে এই মুক্তিযুদ্ধ। যোদ্ধা আর মুক্তিযোদ্ধার মধ্যে অনেক পার্থক্য আছে। যোদ্ধা পেশাদারিভাবেই যোদ্ধা। একজন সামরিক যোদ্ধা তার কাজই হচ্ছে প্রশিক্ষণ নিয়ে
যুদ্ধ করা। কিন্তু একজন মুক্তিযোদ্ধা সেরকম না। তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ। তিনি যখন অত্যাচার দেখেন, দেশ রক্ষার জন্য, মাকে বাঁচানোর জন্য, বোনকে বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য, বা একটি ফুলকে রক্ষা করার জন্য তিনি অস্ত্র হাতে তুলে নেন। তার তেমন কোনো প্রশিক্ষণ থাকে না, তার কোনো অস্ত্র থাকে না। দেশপ্রেম ছাড়া আর কোনো কিছুতে তিনি বলীয়ান নন। সেই মুক্তিযোদ্ধারা আমাদের দেশে যুদ্ধ করেছেন, দেশকে বাঁচানোর জন্য লড়াই করেছেন। যুদ্ধটা সে বছর হয়েছিল 2 সেক্টরে। ভারত যুদ্ধ করেছিল পশ্চিম পাকিস্তানে, সেখানে কাশ্মীর আক্রমণ করেছিল পশ্চিম পাকিস্তানিরা, অমৃতসরে বোমা বর্ষণ করেছিল পাকিস্তানিরা, সেদিকে তাদের লড়াই হয়েছিল। আবার লড়াই হয়েছিল এই পূর্বাঞ্চলীয় বাংলাদেশের পূর্ব পাকিস্তানে, যেখানে তারা মিত্রবাহিনী হিসেবে এসেছে। এখানে জগজিৎ সিং অরোরার কাছে অস্ত্র সমর্পণ করলেও অরোরাকে কিন্তু ভারতীয় বাহিনীর প্রধান হিসেবে বলা হয়নি। তাকে বলা হয়নি ইস্টার্ন কমান্ডের প্রধান ভারতীয় বাহিনীর, তাকে বলা হয়েছে তিনি মিত্রবাহিনীর প্রধান। মিত্রবাহিনীর পক্ষ থেকে এই আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছেন। একদিকে জেনারেল নিয়াজি, আরেকদিকে অরোরা। অরোরা কিন্তু ভারতীয় বাহিনীর প্রতিনিধি নন। তিনি মুক্তিযুদ্ধের যে মিত্রবাহিনী, সেই মিত্রবাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণের দলিলে নিয়াজির স্বাক্ষর গ্রহণ করেছেন। তাহলে কি ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে না যে নিয়াজি কার কাছে আত্মসমর্পণ করেছে? ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে সেখানে অরোরাকে বলা হতো তিনি ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এই কাজটি করছেন। তিনি কিন্তু ভারতীয় বাহিনীর পক্ষ থেকে আসেননি, তিনি এখানে মিত্রবাহিনীর প্রতিনিধিত্ব করছেন। আর মিত্রবাহিনী মানে মুক্তিবাহিনীর মিত্রবাহিনী হচ্ছে ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিনা এই প্রশ্নটিও এত বছর পর খুব বেশি করে চারদিকে উচ্চারিত হচ্ছে। আমাদের জেনে রাখা ভালো, ভারত শুধু আমাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে সাহায্য করেনি। মুক্তিযুদ্ধে 27,000-এরও বেশি সেনাবাহিনী তাদের আত্মাহুতি দিয়েছে আমাদের মুক্তি সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য। এর পেছনে কূটনীতি যাই থাক, তার মধ্যে অবশ্যই ভালোবাসা ছিল, অবশ্যই মিত্রতা ছিল। সেই মিত্রতা শুধু যে ভারতীয় সেনাবাহিনীর ছিল তা নয়, সেই মিত্রতা যে শুধু ভারত সরকারের ছিল তা নয়। ভারতের জনগণ অকুণ্ঠ চিত্তে বাংলাদেশের স্বাধীনতাকে আমন্ত্রণ জানিয়েছিল, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই জন্য ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। আর সেই সম্পর্কের কারণেই এই বিজয় দিবস, আমাদের বিজয় দিবস। ভারত যদি মনে করে ভারতেরও বিজয় দিবস, সেটার মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। কারণ এই বিজয়ের আনন্দের তারাও অংশীদার। আর এই আনন্দের অংশীদার যদি চীন হয়, আমেরিকা হয়, রাশিয়া হয়, পাকিস্তানও হয়, তাতেও আমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, 7ম নৌবহর পাঠিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাশিয়ার ভয়ে তারা আর এগুতে পারেনি। চীন অস্ত্র দিয়ে সাহায্য করেছিল পাক বাহিনীকে, কিন্তু চীন শেষ পর্যন্ত সেই পথে যায়নি। চীন সরাসরি মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষে অবতীর্ণ হয়নি। এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। রাশিয়া সুস্পষ্টভাবে জাতিসংঘে আমাদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক বিভিন্ন দেশ আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, আবার অনেক দেশ আমাদের পক্ষে সেদিন দাঁড়ায়নি। যারা দাঁড়ায়নি তারা যে কোনোদিন দাঁড়াবে না, যারা সে সময় বন্ধু ছিল না তারা যে কোনোদিন বন্ধু হবে না, আমি সে কথা বলছি না। কিন্তু যারা আমাদের বন্ধু ছিল তাদেরকে আমরা কেন শত্রু বলবো? যদি সুনির্দিষ্ট কোনো কারণ না থাকে, তাহলে
এর মধ্যে কি এক ধরনের অকৃতজ্ঞতা থাকে না? ধরে নিচ্ছি ভারত 71 সালে আমাদেরকে যেভাবে সাহায্য করেছিল এখন আমাদেরকে সেভাবে সাহায্য করছে না, কিন্তু আমরা তার 71-এর ভূমিকাকে কি ভুলে যেতে পারবো? আমরা কি ভুলে যেতে পারবো মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জেনারেল এম.এ.জি. ওসমানের কথা, 3টি ফোর্সের অধিনায়কের কথা, সব সেক্টরের 11টি সেক্টরের কমান্ডারদের কথা, সাবসেক্টর কমান্ডারদের কথা, নাম না জানা মুক্তিযোদ্ধাদের কথা। এদের অনেকেরই মুক্তিযুদ্ধের পরে বিতর্কিত ভূমিকা থাকতে পারে, রাজনৈতিকভাবে সবাই একমত না হতে পারে, কিন্তু আমরা আজ একটা সিদ্ধান্তে উপনীত হই 2024 সালে এসে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদেরকে আমরা যেন ছোট না করি। সেই সময়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে যেন আমরা অপমান না করি, আমরা যেন তাদেরকে শ্রদ্ধার আসনে বসাতে পারি। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের জায়গায় থাকবেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলা যেমন সম্ভব নয়, ওসমানী সাহেবকেও মুছে ফেলা সম্ভব নয়, জিয়াউর রহমানকেও মুছে ফেলা সম্ভব নয়, কর্নেল তাহেরকেও মুছে ফেলা সম্ভব নয়। এরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যেতে পারেন। মজলুম জননেতা মৌলানা ভাসানীকে ভুলে যাওয়া সম্ভব নয়। ইতিহাস সবাইকে স্থান দিয়েছে, ইতিহাসের সবার জায়গা আছে। আমরা যেন প্রত্যেককেই যার যার জায়গায় দাঁড় করিয়ে সম্মান দেখাতে পারি, সেই চেষ্টাটি আমাদের করতে হবে। আমরা বিজয় দিবসকে বিজয় দিবস হিসেবে পালন করতে চাই। বিজয় দিবসকে নিয়ে যেন হাস্যরসাত্মক কথাবার্তা না বলি, বিজয় দিবসকে যেন আমরা হাস্যকর করে না তুলতে পারি। কেউ বলছেন আমাদের বিজয় দিবস নাকি 22শে জানুয়ারি, মানে যেদিন 22 ডিসেম্বর, যেদিন তাজউদ্দিন আহমদের কাছে ভারতীয়রা ক্ষমতা হস্তান্তর করে। কেউ বলছেন ভারতীয় সেনাদের যখন ভারতে পাঠিয়ে দেওয়া হলো সেই দিন থেকে আমাদের বিজয় দিবস। যার যা খুশি বলছেন, কিন্তু 16ই ডিসেম্বরের এই যে বিজয়, মুক্তি বাহিনীর প্রতিনিধির কাছে আত্মসমর্পণ, মুক্তি বাহিনীর কাছে না হলেও, জেনারেল ওসমানের কাছে না হলেও অরোরার কাছে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ ছিল আসলে মানবতার কাছে এই অমানবিক শক্তির পরাজয়। 1971 সালের 25শে মার্চ এই রমনা প্রাঙ্গণে, এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বোমা বর্ষণ করে হামলা চালিয়ে গণহত্যা চালানো শুরু করেছিল পাক বাহিনী। সেই কালো রাত্রির কথা আমরা ভুলে যেতে পারি না। 16ই ডিসেম্বরে সেই জায়গায় দাঁড়িয়ে নাকে খত দিয়ে জেনারেল নিয়াজি যখন আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন, এর চেয়ে বড় বিজয় দিবস আর কি হতে পারে? ক্ষমতা হস্তান্তরের নাম তো বিজয় দিবস নয়। সেনাবাহিনী প্রত্যার্পণ করা সেনাবাহিনীকে ফিরিয়ে দেওয়ার নাম তো বিজয় দিবস নয়। বিজয় দিবস তো শুধু আত্মসমর্পণের মধ্যেই শেষ কথা নয়। বিজয় দিবস হচ্ছে সেটাই যেখানে একটি সাধারণ মানুষের উপরে একটি জনযুদ্ধ হয়েছিল। সেই জনযুদ্ধে সাধারণ মানুষের সামনে যখন মিলিটারিরা আত্মসমর্পণ করে, ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করেনি, তারা আত্মসমর্পণ করেছিল বাংলার মানুষের সামনে। প্রতীকীভাবে বলতে হবে, বাংলাদেশের সামনেই সেদিন তারা আত্মসমর্পণ করেছিল। এটাই হচ্ছে আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসকে যেন আমরা অবমূল্যায়ন না করি, এই বিজয় দিবসকে নিয়ে যেন আমরা হাসি ঠাট্টা না করি, এই বিজয় দিবসকে নিয়ে যেন আমরা ছেলে খেলা না করি। বিজয় দিবস শেষ হবে, এই বছর শেষ হবে, 2024 চলে যাবে, 2025 সালে আমরা নতুন বিজয় দিবস উদযাপন করব আরো সুন্দরভাবে, যেখানে আমরা মুক্তিযুদ্ধের প্রত্যেক নায়ককে, নাম না জানা মুক্তিযোদ্ধাদেরকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারব। বিজয় দিবসকে নিয়ে
মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা যেন কোনো বিতর্ক তৈরি না করি, সেদিকে দয়া করে সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।